দর্শক, মাত্রই কদিন আগে এ মাসের যখন শুরু, আমরা এই মাসের শুরুতে, ফেব্রুয়ারির শুরুতে কথা বলছি, তখন জানুয়ারির শেষের দিকের কথা। বাগেরহাটের সাদ্দামের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। ছাত্রলীগ নেতা সাদ্দাম, তার স্ত্রী আর শিশু সন্তানের মৃত্যু, তারপরে জেল গেটে গিয়ে দেখা, 3 মিনিট মাত্র তাকে সময় দেওয়া, সন্তানকে কোলে নিতে, মৃত সন্তানকে কোলে নিতে সুযোগ না দেয়া, তার হাতকড়া না খোলা, তাকে প্যারোলে মুক্তি না দেয়া, সেই অমানবিক ঘটনাগুলো আমরা দেখেছি, শুনেছি। এবং এরপরে সাদ্দামের ঠিকই হাইকোর্ট থেকে জামিন হয়েছে। তখন সাদ্দাম নিজেই বলেছেন যে স্ত্রী সন্তানের জীবনের বিনিময়ে আমাকে জামিন দেয়া হলো। সেই হৃদয়স্পর্শী ঘটনা সরকারকে একটা বড় ধরনের বিতর্কের মুখে ফেলে দিয়েছিল। সেই বিতর্ককে পাশ কাটিয়ে ওঠার জন্য সরকার তড়িঘড়ি করে প্যারোলের আইন পরিবর্তন করলো, নতুন নীতিমালা তৈরি করলো। নতুন নীতিমালা তৈরি করে তারা বোঝানোর চেষ্টা করলো যে এই ব্যাপারে সরকার সহানুভূতিশীল। কিন্তু আবারও সেই হৃদয়স্পর্শী ঘটনা ঘটল আজকে, এবং বাগেরহাটের পরে এবার কিশোরগঞ্জে একই ঘটনা। নতুন যে প্যারোলের নীতি, সেই নীতি মানা হয়নি। ডিসি প্যারোলের আবেদন নেননি, সেই কারণে সন্তান জেলে। তার বাবার মৃত্যুর পরেও তার প্যারোলে মুক্তি হয়নি, জানাজায় উপস্থিত হতে পারেননি। শেষ পর্যন্ত কয়েক মিনিটের জন্য জেল গেটে লাশবাহী গাড়ি এসেছে। বাবার মুখটা দেখতে গিয়ে বারবার জ্ঞান হারিয়ে ফেলেছেন সেই সন্তান। অথচ অভিযোগ করা হচ্ছে কোনো ধরনের কোনো নির্দিষ্ট অভিযোগে নয়, মিথ্যা মামলায় তাকে আটকে রাখা হয়েছে 2024 সাল থেকে, এবং একাধিকবার জামিন পেলেও জেল গেট থেকে আবারও তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এই হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা এবং আইন ব্যবস্থার অবস্থা। সরকারের কথা কি ডিসি, এসপিরা কিংবা কর্তৃপক্ষরা মানছে না? না মেনেই কি সরকারকে বড় ধরনের বিপদে ফেলতে চাইছে? চলুন একটু আজকে কিশোরগঞ্জের এই হৃদয় বিদারক কাহিনীটা জেনে দেখার চেষ্টা করি। কি ঘটলো আজকে কিশোরগঞ্জে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আবারও সেই হৃদয় বিদারক ঘটনা। একজন বাবা মারা গেছেন, সন্তান জেলে, অথচ সন্তানের প্যারোলে মুক্তি হলো না। বাবার মৃতদেহ গেল জেল গেটে, আর সেই মৃত মুখখানি দেখে সন্তান বারবার মূর্ছা গেলেন, বারবার জ্ঞান হারালেন। খবরটা নিশ্চিত করছে বাংলাদেশের একাধিক গণমাধ্যম। 2টা গণমাধ্যমের শিরোনাম আপনাদের দেখাতে চাই। ঢাকা পোস্টের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে, প্যারোলে মুক্তি পায়নি ছেলে, বাবার মরদেহ আনা হলো কারাগারে। ঢাকা পোস্ট যখন এটা বলছে, তখন চ্যানেল 24, আরও বড় গণমাধ্যম, বাংলাদেশের প্রতিষ্ঠিত টেলিভিশন চ্যানেল, তারা বলছে জামিন মেলেনি ছেলের, শেষবারের মতো দেখতে বাবার মরদেহ আনা হলো কারাগারে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা, এই হচ্ছে মানবাধিকারের অবস্থা। কি বলছে পুরো খবরে? বাবার জানাজায় অংশ নেওয়ার শেষ আকুতি আর পূরণ হলো না মিলন মিয়ার। প্যারোলে মুক্তির আবেদন নামঞ্জুর হওয়ায় বাবার মরদেহই আনা হলো কারাগারের ভেতরে। এমন হৃদয় বিদারক দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে পড়েছেন উপস্থিত সবাই। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পানাউল্লা চর এলাকার বাসিন্দা মিলন মিয়া বর্তমানে একটি রাজনৈতিক মামলায় কারাবন্দী। বাবার মৃত্যুতে জানাজায় অংশ নিতে জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হলেও তা নামঞ্জুর করা হয়। পরে প্রশাসনের নির্দেশে বাবার মরদেহ কারাগারে এনে মিলন মিয়াকে শেষবারের মতো দেখার সুযোগ করে দেয়া হয়। মিলন মিয়ার বাবা ফুল মিয়া 70 বছর বয়স, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। দুপুরে ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একটি বিস্ফোরক মামলায় 2024 সালে আটক করে ভৈরব থানা পুলিশ। পরে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এবছর 19 জানুয়ারি জামিন মঞ্জুর হলেও কারাগার থেকে মুক্তি না দিয়ে 26 জানুয়ারি মিলনকে বিশেষ ক্ষমতা আইনে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারেই রেখে দেয়া হয়। এই হচ্ছে বিচার ব্যবস্থা বাংলাদেশের।
পরিবার এবং আইনজীবী সূত্রে জানা গেছে, বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলেও তা গ্রহণ করা হয়নি, বরং মরদেহ কারাগারে নেয়ার নির্দেশ দেয়া হয়। মিলনের প্যারোলে মুক্তি না হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরশাদ আহমেদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। স্যার তিনি কথা বলতে চাননি, বড় স্যার তো তিনি কথা বলতে চাননি, মেজো স্যারের সঙ্গে কথা বলতে বলেছেন। এবার মেজো স্যার এরশাদুল আহমেদ এ ব্যাপারে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন। তার মর্জি, তিনি কিছু বলবেন না। কি বলবেন? কিছু বলার থাকলে তো বলবেন। মিলন মিয়ার চাচা মতিউর রহমান বলেন, কারাগারের ভেতরে বাবার মরদেহ দেখে মিলন বারবার জ্ঞান হারিয়ে ফেলছিল। প্যারোলে মুক্তির জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত মরদেহ কারাগারে আনতে হয়েছে। জীবনে এমন ঘটনা আর দেখিনি। স্বজনরা জানান, বুধবার সকাল 10টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স কিশোরগঞ্জ জেলা কারাগারে পৌঁছায়। মিলনের এক চাচাকে কারাগারের ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হলেও অন্য স্বজনদের অনুমতিও দেয়া হয়নি ভিতরে ঢোকার। তার চাচাতো ভাই সালাম মিয়া বলেন, 60 কিলোমিটার দূর থেকে মরদেহ কারাগারে আনতে হয়েছে। এই সময়ে আমাদের দাফন কাফনের প্রস্তুতিতে থাকার কথা, অথচ আমরা আইন আদালত কারাগারের পেছনে ছুটাছুটি করছি। আসামিপক্ষের আইনজীবী আব্দুল মোমেন ভূঁইয়া তুহিন বলেন, মিলন মিয়া কোনো মামলার এজাহারভুক্ত আসামি নন। কি ভয়ঙ্কর কথা! তিনি কোনো মামলার এজাহারভুক্ত আসামিই নন, অথচ 1.5 বছর ধরে তিনি কারাগারে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। একটি মামলায় জামিন পাওয়ার পর নতুন আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রিতেশ চাকমা বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী কারাগারের গেটেই মরদেহ দেখার ব্যবস্থা করে দেয়া হয়েছে। এই হচ্ছে কর্তৃপক্ষের ভাষ্য। অথচ এক সাদ্দামের ঘটনা, বাগেরহাটের এক সাদ্দামের ঘটনা সরকারের প্রায় গদি নড়িয়ে দিয়েছিল। এরকম অবস্থা, আন্তর্জাতিক মহল থেকে প্রচুর চাপ এসেছিল, আন্তর্জাতিক মহল সোচ্চার হয়েছিল এই ব্যাপারে। মানবাধিকারের চরম লঙ্ঘন, এই ঘটনা ঘটানো যেতে পারে না। সাদ্দামের ক্ষেত্রে যে ঘটনা হয়েছে, এরপরে সরকার প্যারোলের মুক্তির নীতিমালা চেঞ্জ করে ফেলল। নীতিমালা চেঞ্জ করার পরে এই যে ডিসি, এই কিশোরগঞ্জের ডিসি, এডিসি যারা এই সিদ্ধান্ত নিয়েছেন, তাদের কোন কাঠগড়ায় দাঁড় করাবে জাতির বিবেক, সেটা একটা বড় প্রশ্ন। সময় কি আদতে এভাবেই যাবে? সময় কি সব সময় একইভাবে কথা বলবে, নাকি সময়ের 360 ডিগ্রি ইউটার্ন হবে কখনো কখনো? সেই সময়টাতে কি অবস্থা হবে? কোন দুর্যোগ, কোন দুর্দিন আমাদের জন্য অপেক্ষা করছে আদতে? আজকে যে পরিস্থিতিগুলো হচ্ছে, এই পরিস্থিতিগুলোর শিকার যারা হচ্ছে, পরবর্তীতে তারা যদি কখনো সুযোগ পায়, তারা যদি এই পরিস্থিতিগুলোর প্রতিশোধ নেয়ার নেশায় উন্মত্ত হয়ে পড়ে, তাহলে আমাদের এই হতভাগা জাতির কি অবস্থা হবে? কোন পর্যায়ে যাবে দেশ? আমরা সাধারণ মানুষ যারা শান্তিতে একটু বেঁচে থাকতে চাই, দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে চাই, তাদের অবস্থা কি হবে? এভাবেই কি চলবে দেশ? এভাবে একটি দেশ চলতে পারে? এভাবে একটা দেশ এতটা অমানবিক হতে পারে? যেটা তার অধিকার, যেটা তার আইনের অধিকার, যেটা তার মানবিক অধিকার, সেই অধিকার বঞ্চিত করে কি মেসেজ দিতে চাইছেন ওই ডিসি কিংবা ওই এডিসি কিংবা এই সরকার? কি মেসেজ দিতে চাইছেন তারা? দর্শক, আপনার কাছে প্রশ্ন, কি মেসেজ দিতে চাইছে সরকার? কি মেসেজ পাচ্ছি আমরা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।